সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে ম্যাচের আগে বাংলাদেশ দলে যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে এনামুল হক বিজয় দলে অন্তর্ভুক্ত হয়েছে। এনামুল হক বিজয় আমার অন্যতম একটা পছন্দের প্লেয়ার বাংলাদেশে। আমি মনে করি তামিম ইকবালের পরে যদি কোনো ওপেনার পোটেনশিয়াল স্কিলফুল ব্যাটসম্যান থাকে, ওপেনার থাকে, সেটা হচ্ছে এনামুল হক বিজয়। কিন্তু এনামুল হক বিজয়কে ওইভাবে বাংলাদেশ দল আসলে কাজে লাগাতে পারে নাই। এটা বাংলাদেশ দলের জন্য খারাপ। এনামুল হক বিজয় ঘরোয়া লিগে প্রতি মৌসুমেই আপনার 3 জনের ভিতরে একজন থাকে হাইস্ট রান গেটার। তো এর মধ্যে লাস্ট যেই ঘরোয়া লিগ হলো সেইখানে এনামুল হক বিজয়ের রান সবচেয়ে বেশি ছিল। তারপরে এনসিএল যেটা হলো সেইখানেও এনামুল হক বিজয় 7 ম্যাচে 700 রান করেছে। সেই সুবাদেই আসলে দলে জায়গা পেয়েছে। তো আশা করি এনামুল হক বিজয় তার প্রতিভার ঝলক সে দেখাতে পারবে। যদি দলে সুযোগ পায়, স্কোয়াডে আছে, এখন যদি একাদশেও থাকে, তাহলে 2টা ইনিংস খেলতে পারবে সে। 2টা ইনিংসে আমি আশা করি অন্তত একটা 50 তার থাকবে। সে স্কিলফুল ব্যাটসম্যান, ওপেনার। এখন কথা হচ্ছে 2 ইনিংসে যদি সে রান না করতে পারে তাহলে কি হবে? তাহলে বাংলাদেশের যেই কালচার, ক্রিকেট কালচার, সেইখানে দেখা যায় এক ম্যাচে ব্যর্থ হলে তাকে ছুঁড়ে ফেলা হয়। এটা যেন না হয়, তাকে যেন অন্তত 3টা টেস্টে সুযোগ দেওয়া হয়। 3টা টেস্ট খেললে আমি আশা করি সে হয়তো একটা সেঞ্চুরি দেখাও পেতে পারে, বা 5টা টেস্ট খেললে হয়তো একটা সেঞ্চুরি দেখা পেতে পারে। তো বাংলাদেশ দলে তেমন পরিবর্তন হয় নাই, শুধু এই একটা পরিবর্তন। আরেকটা হচ্ছে স্পিনার কি তানভীরকে আমার ওইরকম ভালো লাগে না, কিংবা দলেও সুযোগ তার আমি দেখি না। স্কোয়াডে আছে কিন্তু একাদশে আমি তার সুযোগ দেখি না, যেহেতু মিরাজ স্পিন হিসাবে আছে, তারপরে তাইজুল আছে, হয়তো সুযোগ সে পাবে না। তবে ওপেনিংয়ের যারা আছে, এনামুল হক বিজয় যদি ব্যাট করে, তার সাথে যদি আপনার সাদমান কিংবা জয়, আমার কাছে মনে হয় সাদমানের চাইতে জয়ই হয়তো সুযোগ পাবে। জয় 2 ম্যাচে রান করছিল 10 না 20, আর সাদমান তো রান করতে পারে নাই, দুই ইনিংসে রান করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দল ওপেনিংয়ে যে খুব বেশি ভরসার জায়গা বা ভালো করার জায়গা আছে সেটা আমি বলবো না। তবে মাহমুদুল হাসান জয় আর এনামুল হক বিজয়কে আমি ওপেনিং হিসেবে দেখছি। ওয়ান ডাউনে আছে মোমিনুল হক। গত 2 ম্যাচেই, গত ম্যাচের 2 ইনিংসেই সে ভালো ব্যাট করেছে। একটা 50 ছিল আর একটা 40 ঊর্ধ্ব রান ছিল। আমি আশা করি তার কাছ থেকে আরেকটা 50 হয়তো সে করতেও পারে। তারপরে আছে নাজমুল হোসেন শান্ত কিন্তু স্টার্টিংটা সে পাচ্ছিল, কিন্তু বড় রান বলতে আমি 100কে বোঝাচ্ছি, ওইটা করতে পারতেছিল না। কিন্তু তার উপর দায়িত্ব আছে, যখন একটা ব্যাটসম্যান আপনার 50-60 বল খেলে ফেলে সে ক্রিজে সেট হয়ে যায়, সেখান থেকে উইকেট থ্রো করে আসার আসলে কোনো মানে আমি দেখি না। আর বিশেষ করে দ্বিতীয় ইনিংসে, বাংলাদেশের লাস্ট টেস্টের দ্বিতীয় ইনিংসে যেভাবে সে আউট হয়েছে, এটা একেবারেই মানানসই ছিল না। তার কাছ থেকে এই ধরনের শট আশা করি নাই আমি। এনিওয়ে, এই ম্যাচেও আমি তার কাছ থেকে আশা করব। 2 ইনিংসে সে রান করেছে, এই টেস্টও সে রান করবে বলে আমি আশাবাদী। তারপরে আছে আমাদের মুশফিকুর রহিম সবচাইতে এক্সপিরিয়েন্স প্লেয়ার দলের ভিতরে, কিন্তু সে রানে নাই, অনেকদিন ধরেই সে রানে নাই। গত 2 ইনিংসে, লাস্ট টেস্টের 2 ইনিংসে 4 রান করছে। তো আমি আশা করি সে একটা হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি যদি করতে পারে, তার নামের প্রতি সুবিচার করা হবে। তারপরে যারা আছে মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক। মেহেদী হাসান মিরাজ রান করতে পারছে না, কিন্তু জাকির আলী অনিক বরাবরই সে রান করে আসছে। তার কাছ থেকে রান আমরা পাচ্ছি, দল সবসময় রান পাচ্ছে। তো আশা করি মেহেদী হাসান মিরাজ রানে নাই, রানে ফিরবে, আর জাকির আলী অনিক তো রানে আছেই, রান কন্টিনিউ করবে। সুতরাং বাংলাদেশ দলের যেই ব্যাটসম্যানের কথা আমি বললাম, সেখানে টপ অর্ডার থেকে যদি অন্তত একটা সেঞ্চুরি আসে,
তাহলে দলের রানটা 300+ হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু টপ অর্ডার যেখানে ব্যর্থ হয়ে যায় তাহলে দলের রান আপনি 300+ হয় না, হওয়া সম্ভব না। সুতরাং টপ অর্ডার থেকে একজনকে সেঞ্চুরি করতে হবে। একজন যদি সেঞ্চুরি না করে অন্তত 3 জনকে হাফ সেঞ্চুরি করতে হবে। একজন সেঞ্চুরি করলে দলের রান মোটামুটি 300-র কাছাকাছি চলে যাবে, আর একজন সেঞ্চুরি না করলে মিনিমাম 3 জনকে হাফ সেঞ্চুরি করতে হবে, আর আরও 2 জনকে। সুতরাং ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাহলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। আর ঘুরে দাঁড়ালে তাহলে এই টেস্ট সিরিজটা ড্র হবে। আর যদি তা না হয়, ব্যাটসম্যানরা যদি রান না করতে পারে, বোলাররা আসলে অল্প রানের পুঁজি নিয়ে খুব বেশি ফাইট করার কিছু থাকে না। যেমনটা আমরা দেখলাম লাস্ট টেস্টে রানের টার্গেট দিয়েছে মাত্র 173, বোলাররা 7 উইকেট ফালাইছে, এটাই বেশি। বোলাররা আপনার ফাইট দিতে পারবে তখনই যখন সামনে রান থাকে। রান যদি না থাকে 200+, আপনার 250, যদি 200, 250 যদি রান না যোগ করতে পারেন, টার্গেট না দাঁড় করতে পারেন, বোলারদের কিছু করার থাকে না। তারপরও বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে। আর নাহিদ রানা এই টেস্টে থাকবে না, নাহিদ রানা PSL খেলতে গিয়েছে। খালিদ কিংবা হাসান মাহমুদ তাদেরকে দায়িত্ব নিয়ে বল করতে হবে। খালিদ মাহমুদ মোটামুটি ভালো বলার, তার চাইতে ভালো বলার হচ্ছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলে আউটসুইং ইনসুইং করাতে পারে, তার উপর অনেক বড় দায়িত্ব থাকবে। আর স্পিন ট্র্যাক যদি হয় তাহলে মেহেদী হাসান মিরাজ লাস্ট ম্যাচে যে 2 ইনিংসে 10 উইকেট পেয়েছিল, আমি আশা করি এই ইনিংসেও, এই টেস্টেও ভালো বল করবে। সাথে তাইজুল ইসলামকে আরও উইকেট নিতে হবে, ভালো বল করেছে, উইকেট নিতে হবে। উইকেট যদি নিতে পারে 2 স্পিনাররা, তাহলে অপোজিশন মোটামুটি চাপে থাকবে। কিন্তু এক প্রান্ত থেকে মেহেদী হাসান মিরাজ উইকেট নিবে, অপর প্রান্ত থেকে যদি আপনার রান হয়ে যায় কিংবা চাপে না ফেলতে পারে, প্রেশার না দিতে পারে, তাহলে একা মেহেদী হাসান মিরাজের পক্ষে সম্ভব না কোনো কিছু করা। সুতরাং 2 প্রান্ত থেকেই ভালো বল করতে হবে। আর পেসাররা যথাসময়ে যদি ব্রেক থ্রু দিতে পারে শুরুতেই, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা সম্ভব। আদারওয়াইজ বাংলাদেশ প্রথম টেস্ট হেরে যেই কি বলে জিম্বাবুয়ের মতো দলের সাথে হেরে যে মানসম্মান ছিল খেলার ভিতরে, আসলে মানসম্মান ব্যাপারটা আনতে চাই না। জিম্বাবুয়ে এখানে খেলতেই আসছে, জিম্বাবুয়ে বাংলাদেশের চাইতে কম শক্তিশালী দল না। কারণ বাংলাদেশ এবং জিম্বাবুয়ে পর্যন্ত মুখোমুখি হয়েছে 19টা টেস্টে, এর মধ্যে 8 বাংলাদেশ 8টা, জিম্বাবুয়ে 8টা, 16টা, আর 3টা টেস্ট ড্র হয়েছে। সুতরাং বাংলাদেশ, যারা বলছেন যে জিম্বাবুয়ে খুব দুর্বল দল, বাংলাদেশ কেন পারে না, ভাই দুর্বল দল কোনোভাবেই না। যেহেতু ওরা 8টা টেস্ট ম্যাচ জিতছে, বাংলাদেশ 8টা জিতছে, তার মানে সমপরিমাণ শক্তিশালী দল। এদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। ওরা যেই টাইপের দল, আমরা এই টাইপের দল। সুতরাং নিজের দলকে একটু বেশি শক্তিশালী মনে হয়, এটা সবার ক্ষেত্রেই। সুতরাং আমরা এত শক্তিশালী দল না, এত চিন্তা করার কিছু নেই। মানসম্মান চলে গেছে, এটা আমি বিশ্বাস করি না। খেলার ভিতরে মানসম্মান নিয়ে টানাটানি এই প্রসঙ্গ আনবেন না। আশা করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আর যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আসলে সিরিজটা ড্র হবে। বাংলাদেশের এই ম্যাচ জিততেই হবে, এই ম্যাচ জিতলে তাহলে সিরিজ ড্র হবে। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য।